ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে আমরা আবার চলে এসেছি আগের দিনের মতো কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। চলো আজকে আমরা করব জেনারেল সায়েন্সের কোশ্চেন, যেগুলো তোমাদের ডব্লিউবিসিএস, আরআরবি যে এনটিপিসির পরীক্ষা রয়েছে এবং সাথে সাথে ডব্লিউবিপি এই সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যেগুলোতে সায়েন্সের পোর্শনটা খুব বেশি জরুরি হয়, সেই সব ক্ষেত্রের জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। শুরু করে ফেলি আজকের ক্লাস। কেমিস্ট্রির কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেনের অ্যান্সার শুরু করছি তাহলে। রেডি সবাই? ফার্স্ট কোশ্চেনটা সবার স্ক্রিনে এসছে, কোশ্চেন দেখতে পাচ্ছ সবাই? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য টোটাল চেঞ্জেস ইন কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ হোয়াট? গতি এবং স্থিতি শক্তির মোট পরিবর্তন সর্বদা কি হয়? চারটে অপশন আছে আমাদের। অপশন এ বলছে 0, অপশন বি বলছে পজিটিভ, অপশন সি বলছে নেগেটিভ, আর অপশন ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। চারটে অপশন কি কি? অপশন এ বলছে 0, অপশন বি বলছে পজিটিভ, অপশন সি বলছে নেগেটিভ, আর অপশন ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোশ্চেনটা কি ছিল আরেকবার দেখি, যে গতি শক্তি এবং স্থিতি শক্তির মোট পরিবর্তন সর্বদা কি হয়? দ্য টোটাল চেঞ্জেস ইন কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ হোয়াট? তাহলে কি হবে অ্যান্সার? দ্য টোটাল চেঞ্জেস, যে গতি শক্তি আর স্থিতি শক্তি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটোকে আমরা একসঙ্গে কি বলি? একসঙ্গে বলি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। গতি শক্তি আর স্থিতি শক্তি দুটোকে আমরা বলি একসঙ্গে মেকানিক্যাল এনার্জি। তো কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে যদি আমাদের পোটেনশিয়াল এনার্জি হয়, এই দুটোর সমান সমান হয় হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ক্লিয়ার? গতি শক্তি আর স্থিতি শক্তির যোগফল হয় সর্বদা মেকানিক্যাল শক্তি। তাহলে একটা যদি ইনক্রিজ করে তাহলে আরেকটা ডিক্রিজ করবে, অথবা এই দুটোর মান সবসময়, দুটো মিলে সবসময় মোট পরিবর্তন কি হবে? পরিবর্তন হবে হচ্ছে 0। রাইট অ্যান্সার কি হবে? কাইনেটিক এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে স্থিতিশক্তি বাড়বে, আর তোমার গতিশক্তি চেঞ্জ হলে স্থিতিশক্তি বাড়বে, আর স্থিতিশক্তির বাড়লে পরে গতিশক্তি কমবে, তাই তো? দুটোর চেঞ্জেস সবসময় হবে হচ্ছে 0। আমরা একটা স্লাইড দেখে নিই, একটা ছবি দেখা যাচ্ছে সবার স্ক্রিনে এসছে যে এই যে দেখো আমরা যে পেন্ডুলামটা দেখি নর্মালি, ঘড়ির যে পেন্ডুলাম বা ওই জাতীয় যে যন্ত্রগুলো হয়, সেই পেন্ডুলামটা যখন একটা পয়েন্টে সব থেকে উঁচুতে ওঠে, সেই সময়টায় তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হয়ে যায় কত? 100%। আর কাইনেটিক এনার্জি কত হয় বা গতিশক্তি কত থাকে? গতিশক্তি তখন থাকে 0%। তাহলে ম্যাক্সিমাম হয় কখন? যখন উঁচুতে ওঠানো হয়। আবার ওটা যখন নিচে নামতে থাকে তখন আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জিটা ইনক্রিজ করে, পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করে, আর কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করে। স্থিতিশক্তিটা কমতে থাকে আর গতিশক্তিটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কখন হয়? যখন একদম নিচে নেমে আসে, যখন একদম গ্রাউন্ডের সব থেকে কাছে থাকে, তখন হয় হচ্ছে 100% কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি হয় 0%। আবার এটা যখন এইদিকে আবার উঠে যায় উল্টো দিকে, তখন আবার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে, কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে। ক্লিয়ার? তাহলে টোটাল যে চেঞ্জেসটা 100% যখন ছিল তখন এটা হয় 0%, আবার এটা যখন 100% হচ্ছে এটা তখন 0%। তাহলে টোটাল যে চেঞ্জেস পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির মধ্যে, সেই চেঞ্জেসটা হয় 0। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন, সবার স্ক্রিনে এসছে, পড়ে নেবে কোশ্চেনটা আগে। হোয়াট হ্যাপেন্স when a heated electric bulb emit lights? একটা উত্তপ্ত বৈদ্যুতিক বাল্ব জ্বলে উঠলে কি হয়? একটা বাল্ব, ইলেকট্রিক বাল্ব জ্বলে উঠলে কি হয়? চারটে অপশন রয়েছে। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কমপ্লিটলি কনভার্টেড টু লাইট, যে তড়িৎ শক্তিটা সম্পূর্ণরূপে লাইটে চেঞ্জ হয়, কনভার্ট হয়। অপশন বি বলছে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ পার্টলি কনভার্টেড ইনটু লাইট অ্যান্ড পার্টলি ইনটু হিট এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ পার্টলি কনভার্টেড টু লাইট অ্যান্ড পার্টলি টু হিট এনার্জি। 3 নম্বর অপশন বলছে লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি, মানে হচ্ছে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর 4 নম্বর কি বলছে? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ম্যাগনেটিক এনার্জি, যে তড়িৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি হয়? একটা ইলেকট্রিক বাল্ব যখন জ্বলে ওঠে তখন কি চেঞ্জেস হয়? কোন এনার্জি থেকে কোন এনার্জিতে ট্রান্সফার হয়? কোন এনার্জি থেকে
ইলেকট্রিক এনার্জি, একটা ইলেকট্রিক বাল্ব কি দিয়ে জ্বলে? ইলেকট্রিসিটি দিয়ে। একটা বাল্ব ইলেকট্রিক এনার্জি থেকে চেঞ্জেস হয় কোথায়? কিসে চেঞ্জ হয়? ইলেকট্রিক এনার্জি থেকে চেঞ্জেস হয় হচ্ছে লাইট এনার্জিতে। বাট শুধুমাত্র লাইট এনার্জিতে চেঞ্জ হয় না। একটা বাল্ব যখন জ্বলে তখন দেখবে যে বাল্বটার মধ্যে হিট তৈরি হয়, তাপ তৈরি হয়। তাহলে ইলেকট্রিক এনার্জিটা পার্টলি কনভার্ট হয় হিটে আর পার্টলি কনভার্ট হয় লাইট এনার্জিতে। তাহলে কি হবে রাইট অ্যান্সার আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, যে ইলেকট্রিক এনার্জি ইজ পার্টলি কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি এন্ড পার্টলি কনভার্টেড ইনটু হিট এনার্জি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। The process in the metallurgy where a metal is extracted in its molten state is known as what? ধাতুবিদ্যায় যে প্রক্রিয়ায় একটি ধাতুকে তার গলিত অবস্থায় বের করা হয় তাকে কি বলে? ধাতুবিদ্যায় যে প্রক্রিয়ায় ধাতুকে তার গলিত অবস্থায় বের করা হয় বা শুদ্ধ করা হয় তাকে কি বলে? 4টে অপশন আছে। অপশন এ বলছে ক্যালসিনেশন, অপশন বি বলছে ফোর্থ ফ্লোটেশন, অপশন সি বলছে স্মেল্টিং আর অপশন ডি বলছে রোস্টিং। 4টে অপশন, ক্যালসিনেশন, ফোর্থ ফ্লোটেশন আর হচ্ছে স্মেল্টিং আর হচ্ছে রোস্টিং। তো নর্মালি আমরা যখন কোনো মেটালকে তার অর থেকে বা তার আকরিক থেকে যখন আমরা শুদ্ধ করি, পরিশুদ্ধ করি, এক্সট্রাক্ট করি, তখন কি হয় যে কতগুলো স্টেপ ফলো করতে হয় আমাদের। প্রথমে মেটালটাকে পরিষ্কার করতে হয়, তারপর সেটাকে ক্যালসিনেশন করতে হয়, তারপর সেটাকে রোস্টিং করতে হয়, তারপরে স্মেল্টিং প্রসেসে গিয়ে আমরা ধাতুটাকে বের করি। তো এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে কি হবে? অ্যান্সার হচ্ছে স্মেল্টিং। এবার তার সাথে সাথে আমরা দেখে নেব যে এই 4টে প্রসেস অ্যাকচুয়ালি কি কি। প্রথমে হচ্ছে ফোর্থ ফ্লোটেশন। ফোর্থ ফ্লোটেশনটা কি? ফোর্থ ফ্লোটেশন হচ্ছে জল দিয়ে যে আমরা আকরিকটা পেয়েছি সেই আকরিকটাকে আমরা কি করব? ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে যে হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল গুলো আছে তাদেরকে আমরা কালেক্ট করব। ক্লিয়ার? আর হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন কি? ক্যালসিনেশন হচ্ছে সেই ধুয়ে ফেলা বা পরিষ্কার অরটাকে আমরা হিট করব, কিন্তু এয়ারের অ্যাবসেন্সে বা বাতাসের অনুপস্থিতিতে। প্রবাবলি মোটামুটি 600 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়। তার সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই হিটটা আমরা করব শুধুমাত্র যে মেটালের যে মেল্টিং পয়েন্টটা রয়েছে বা গলনাঙ্ক যে রয়েছে তার থেকে কম টেম্পারেচারে। মেটালের যে মেল্টিং পয়েন্ট রয়েছে তার থেকে কম টেম্পারেচারে আমরা হিট করব উইদাউট প্রেজেন্স অফ এয়ার। তখন সেটাকে আমরা কি বলবো? ক্যালসিনেশন। রোস্টিং হচ্ছে সেই যে ক্যালসিনেশনের প্রসেসের পরে যে আমরা অরটাকে পাচ্ছি সেটাকে এবার আমরা প্রেজেন্স অফ এয়ারে বা বায়ুর অতিরিক্ত চাপ প্রয়োগ করে আমরা সেটাকে হিট করব, বাট এক্ষেত্রেও কিন্তু মেল্টিং পয়েন্টের থেকে কম টেম্পারেচারে। আর হচ্ছে স্মেল্টিং কি? স্মেল্টিং হচ্ছে যে ওই যে আকরিকটা আমরা এবার পেলাম রোস্টিং করার পরে সেটাকে আমরা মেল্টিং পয়েন্টের থেকে বেশি টেম্পারেচারে হিট করব এবং তার মধ্যে থেকে ইমপিউরিটিস গুলো আমরা বের করে নেব, যেখান থেকে আমরা পাবো পরিষ্কার একটা বা শুদ্ধ একটা মেটালকে। তাহলে আমাদের 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হবে? স্মেল্টিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন, হুইচ মেটাল রিমেইনস নন রিঅ্যাক্টিভ উইথ অক্সিজেন ইভেন অ্যাট এলিভেটেড টেম্পারেচারস? কোন ধাতুটি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের সাথে প্রতিক্রিয়াহীন থাকে বা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে না? এদের মধ্যে কোন ধাতুটি? 4টে অপশন রয়েছে। অপশন এ বলছে আয়রন, অপশন বি বলছে গোল্ড, অপশন সি বলছে পটাশিয়াম আর অপশন সি বলছে অ্যালুমিনিয়াম। 4টে মেটালের নাম রয়েছে আয়রন, গোল্ড, পটাশিয়াম আর অ্যালুমিনিয়াম। এর মধ্যে কোন মেটালটা হাই টেম্পারেচারেও অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে না? কি হবে অ্যান্সার? আমরা জানি যে আয়রন, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এরা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে। কে রিঅ্যাক্ট করে না? রিঅ্যাক্ট করে না গোল্ড। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে গোল্ড। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন,
What type of paste technique should be used to clean the mouth effectively and minimize the need of dental treatment? কার্যকরভাবে মুখ পরিষ্কার করতে এবং দাঁতের চিকিৎসার প্রয়োজনীয়তা কমাতে কোন ধরনের পেস্ট ইউজ করা হয় বা কোন ধরনের কৌশল ব্যবহার করা উচিত? চারটে অপশন বলছে অ্যাসিডিক পেস্ট, অপশন বি বলছে বেসিক পেস্ট, অপশন সি বলছে নিউট্রাল পেস্ট, আর অপশন ডি বলছে অল অফ দ্য অ্যাবোভ। তাহলে দাঁত পরিষ্কার রাখতে অথবা দাঁতের ট্রিটমেন্ট যাতে না করতে হয়, ক্যাভিটি যাতে না হয়, তার জন্য আমাদের কোন ধরনের পেস্ট ইউজ করা উচিত? কোন ধরনের? তো প্রথমেই বলি যে আমাদের যে দাঁতের যে বাইরের লেয়ারটা যেটা হচ্ছে এনামেল, সেই এনামেলটা কি দিয়ে তৈরি? এনামেলটা ক্যালসিয়াম হাইড্রক্সিপ্যাটাইট দিয়ে তৈরি, যেটা হচ্ছে একটা বেস। দাঁতের যে বাইরের যে এনামেলটা থাকে সেই এনামেলটা হচ্ছে একটা বেস। আমাদের ক্যাভিটি কখন হয়? ক্যাভিটি হয় তখন যখন এই এনামেলটা ক্ষয় হয়ে যায় বা এই এনামেলটা নষ্ট হয়ে যায় কোনোভাবে। তাহলে আমরা আমাদের যে বেস, এই যে বেসিক যে এনামেল, সেই বেসিক এনামেল নষ্ট হতে পারে কিভাবে নষ্ট হয়? যদি কখনো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, তাই তো? তাহলে টক জাতীয় খাবার যখন বেশি খাওয়া হয় তখন এই যে আমাদের যে বেসের এনামেলের যে লেয়ারটা রয়েছে সেই এনামেলের লেয়ারটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তাহলে সেটাকে আমাদের ট্রিটমেন্ট করার জন্য কি দরকার? ট্রিটমেন্ট করার জন্য আমাদের আবার একটা বেসিক পেস্ট দিয়ে ব্রাশ করা উচিত। তাহলে রাইট অপশন কি হবে? বেসিক পেস্ট। দেখবে যে কারণে যে মহিলাদের মধ্যে টক খাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে এবং বিশেষ করে পান জাতীয় খাবার যারা খায় তাদের দাঁতগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কেন? এই কারণে যে এনামেলটা ক্ষয় হয়ে যায় বা এনামেলটার মধ্যে কোনো ক্যাভিটি জমা হয়। সেক্ষেত্রে আমাদের বেসিক পেস্ট দিয়ে যদি আমরা ব্রাশ করি তাহলে পরে সেটার ক্ষয়টা কম হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে তার সাথে সাথে আরেকটা কোশ্চেন আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে ইএনটি ডক্টররা, নাক কান গলার যে ডাক্তাররা থাকে, তারা পেশেন্টদের ট্রিটমেন্ট করার সময় এক ধরনের মিরর ইউজ করে, আয়না। সেই মিররটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এইরকম এক ধরনের মিরর ইউজ করে। সেই মিররটা কোন ধরনের মিরর? কনকেভ মিরর না কনভেক্স মিরর? এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয় যে দাঁতের ডাক্তাররা বা ডেন্টিস্টরা যে ধরনের মিররটা ইউজ করে সেই মিররটা কোন ধরনের মিরর, কোন টাইপের মিরর? তাহলে এটা কোন ধরনের মিরর, কোন টাইপের? এটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিরর মনে থাকবে? কনকেভ মানে যেটা ভেতর দিকে গর্তটা থাকে। ক্লিয়ার? তাহলে এটাও একটা কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তার আগে একটা তোমাদের সবার সামনে স্ক্রিনে একটা কিউআর কোড এসছে, দেখতে পাচ্ছ? আমরা আগেও বলেছি যে কিউআর কোডটা কিসের? এই কিউআর কোডটা হচ্ছে গ্রাসরুট এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলের, যেখানে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর সমস্ত ধরনের নোট যে রয়েছে সেই নোটগুলো কিন্তু শুধুমাত্র এই চ্যানেলেই, টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করা হবে। তোমরা যারা অলরেডি জয়েন করে আছো তারা শেয়ার করে দেবে, আর যারা জয়েন করা নেই, নতুন রয়েছো, তারা এই চ্যানেলটাকে জয়েন করবে। তাহলেই শুধুমাত্র ক্লাসের যে পিডিএফ গুলো রয়েছে সেই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। আমি একটু সাইডে সরে দাঁড়িয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, জয়েন করে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন, দেখো খুব সহজ কোশ্চেন। Which of the following or can we call zinc ore? Which of the following ore is called zinc ore? নিচের কোন আকরিকটিকে আমরা দস্তার আকরিক বলতে পারি? চারটে অপশন আছে। অপশন এ আছে জিঙ্ক ব্লেন্ড, অপশন বি আছে বক্সাইট, অপশন সি আছে সোডিয়াম ক্লোরাইড, আর অপশন ডি আছে সিনাবার। তাহলে এর মধ্যে দস্তার আকরিক কোনটা বা দস্তার অর কোনটা? দস্তার আকরিক হচ্ছে
জিঙ্ক ব্লেন্ড। বক্সাইট কার আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। সিনাবার কার আকরিক? সিনাবার হচ্ছে লেদের আকরিক। এখানে দেখো প্রত্যেকের স্ক্রিনে একটা চার্ট এসেছে, দেখো এখানে কতগুলো মেটালের নাম রয়েছে, সাথে সাথে তাদের অর্স গুলোর নাম রয়েছে, যেমন আয়রনের হেমাটাইট, ম্যাগনেটাইট, কপারের রয়েছে গ্রানাইট, চালকোসাইট, জিঙ্কের রয়েছে হচ্ছে জিঙ্কাইট, জিঙ্কের রয়েছে আচ্ছা হ্যাঁ, জিঙ্কের রয়েছে জিঙ্কাইট, ক্যালনিমাইট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজের রয়েছে, ক্রোমিয়ামের রয়েছে, লেদের রয়েছে, তারপর মার্কিউরি রয়েছে। সরি, আমরা যেটা সিনাবার বলেছিলাম, সিনাবার হচ্ছে কার আকরিক? মার্কিউরির আকরিক, Hg। সিনাবার হচ্ছে মার্কিউরির আকরিক, মার্কিউরির অর। ক্লিয়ার? তার মধ্যে টিন রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, সবাই চারটা দেখে নেবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাকে দেবে যে কোনটা কিসের অর, কিসের আকরিক। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল জিঙ্কের আকরিক কোনটা? জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন দেখো, বলছে এ প্রোটেক্টিভ জিঙ্ক কোটিং ইজ অ্যাপ্লাইড টু আয়রন টু প্রিভেন্ট রাস্ট। যে মরচে প্রতিরোধের জন্য একটা জিঙ্কের কোট দেওয়া হয় আয়রনের উপরে, বা জিঙ্কের কি বলে লেয়ার তৈরি করা হয়। সেই লেয়ারটাকে হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড? এই প্রসেসটাকে কি বলে? মরিচা প্রতিরোধ করার জন্য একটি প্রতিরক্ষামূলক দস্তার আবরণ লোহার উপরে প্রয়োগ করা হয়। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? চারটে অপশন আছে, গ্যালভানাইজেশন, অপশন বি আছে অ্যানেলিং, অপশন সি আছে স্মেল্টিং, আর অপশন ডি হচ্ছে ওয়েল্ডিং। চারটে অপশন, গ্যালভানাইজেশন, অ্যানেলিং, আর হচ্ছে স্মেল্টিং, আর হচ্ছে ওয়েল্ডিং। তাহলে দস্তার যখন লেয়ার দেওয়া হয় আয়রনের উপরে, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গ্যালভানাইজেশন। সেটাকে বলি গ্যালভানাইজেশন। অ্যানিয়ালিং কি? অ্যানিয়ালিং কাকে বলে? যখন কোনো মেটালকে হাই টেম্পারেচারে তাকে হিট দেওয়া হয়, তারপরে তাকে একবারে ঠান্ডা না করে ফেলে আস্তে আস্তে বা ধীরে ধীরে যখন তার হিটটা ডিক্রিজ করা হয়, টেম্পারেচারটাকে কমানো হয়, যাতে করে তার ডাক্টিলিটি ইনক্রিজ করে, যাতে করে ডাক্টিলিটি বাড়ে, তখন সেই প্রসেসটাকে বলি হচ্ছে অ্যানেলিং। আর স্মেল্টিং কাকে বলে? স্মেল্টিং তো জানোই, আগেই বললাম কিছুক্ষণ আগেই। স্মেল্টিং হচ্ছে যখন মেটালকে তার মেল্টিং পয়েন্টের থেকে বেশি টেম্পারেচারে আমরা হিট করব, মেটালটা যখন গলে যাবে তখন সেটা হচ্ছে স্মেল্টিং। ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং সবাই জানে। ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে ঝালাই করা বা ঝাল দেওয়া। সবাই জানো ঝালাই কি? ঝালাই, একদম। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তার আগে বলি যে গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে ডব্লিউবিসিএস এর জন্য, বিশেষ করে ডব্লিউবিসিএস এর উপরে ফোকাস রেখে অনলাইন এবং অফলাইন কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অনলাইনে করতে চাও তারা এই নম্বরে ফোন করবে নেবে, যারা অফলাইনে করবে ক্লাস তারাও এই নম্বরে ফোন করে, ডানলপে রয়েছে সবাই জানো, নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। অনলাইন এবং অফলাইন, আমি আবার বলছি, অনলাইন এবং অফলাইন দুটোই সুবিধা রয়েছে। গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে ডব্লিউবিসিএস এর নতুন কোর্স লঞ্চ করা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন চল যাই। 8 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিফিকেশন আর এলিমেন্টস অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার? ইন হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিফিকেশনস আর এলিমেন্টস অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার? নিচের কোন শ্রেণী বিভাগকে, মৌলগুলিকে বা উপাদানগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে? ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার হিসাবে অনুসারে সাজানো হয়েছে, মানে অ্যাটমিক নাম্বার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার হিসাবে সাজানো হয়েছে। চারটে অপশন রয়েছে। অপশন এ বলছে মডার্ন পিরিয়ডিক টেবিল, অপশন বি বলছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, অপশন সি বলছে নিউল্যান্ডস ল অফ অক্টেভ, আর অপশন ডি বলছে ডোবার্নিয়ার্স ল অফ ট্রায়োড। চারটে অপশন, মডার্ন পিরিয়ডিক টেবিল, অপশন বি হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল,
অপশন সি হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভ, আর অপশন ডি হচ্ছে ডোভার্নিয়ার্স ল অফ ট্রায়োড। তাহলে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং হিসাবে কোনভাবে সাজানো হয় আমরা একটা পিরিয়ডিক টেবিল দেখে নেব। পিরিয়ডিক টেবিল সবার স্ক্রিনে এসছে। প্রথমে হচ্ছে হাইড্রোজেন, অ্যাটমিক নাম্বার কত 1, তারপরে হিলিয়াম অ্যাটমিক নাম্বার কত 2, তারপরে লিথিয়াম 3, তারপরে বেরিলিয়াম 4। তো এই যে মেথডটা এটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং মেথড। আর এই মেথডটা কোথায় অ্যাপ্লাই করা হয়, কোন পিরিয়ডিক টেবিলে, কোন পিরিয়ডিক টেবিলে, মডার্ন পিরিয়ডিক টেবিলে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। আর মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কি ছিল, কিসের উপর বেস করে, অ্যাটমিক মাসের উপর বেস করে। আর মডার্ন পিরিয়ডিক টেবিল অ্যাটমিক নাম্বারের উপর বেস করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল, লিস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট অফ গ্রুপ 17, বা নিচের কোনটি 17 নম্বর গ্রুপের সবথেকে কম প্রতিক্রিয়াশীল উপাদান। 17 নম্বর গ্রুপের সবথেকে কম প্রতিক্রিয়াশীল মৌল কোনটি? চারটে অপশন রয়েছে, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন আর ফ্লোরিন। ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন আর ফ্লোরিন। তো এটা অ্যান্সার করার আগে আমি আরেকবার একটু চার্টটা দেখে নিই পিরিয়ডিক টেবিলের। গ্রুপ 17 কোনটা? গ্রুপ 17, গ্রুপ 17 হচ্ছে, গ্রুপ 17 হচ্ছে এই যে গ্রুপ 17। তো গ্রুপ 17 এর প্রথম এলিমেন্টটার নাম কি? ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো আমরা কি জানি যে একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে পরে নন মেটালদের ক্ষেত্রে কি হয়, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে। তাহলে সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ কে? ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে সব থেকে কম রিঅ্যাক্টিভ কে চারটের মধ্যে? চারটের মধ্যে সব থেকে কম রিঅ্যাক্টিভ আয়োডিন। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা কি ছিল, যে 17 গ্রুপে বা গ্রুপ 17 এ সব থেকে কম রিঅ্যাক্টিভ কে? সব থেকে কম রিঅ্যাক্টিভ হচ্ছে আয়োডিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। দেখো, which of the following elements has low density and low melting point? নিচের উপাদানটির মধ্যে কোনটি, নিচের উপাদানগুলির মধ্যে কোন মৌলের ঘনত্ব কম এবং গলনাঙ্কও কম, ডেনসিটিও কম আর মেল্টিং পয়েন্টও কম? চারটে অপশন কি আছে, সোডিয়াম আছে, আয়রন আছে, হচ্ছে কপার, আর আছে হচ্ছে গোল্ড। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সব থেকে মেল্টিং পয়েন্ট কম? আমরা জানি যে এই যে তিনটে মেটাল আছে, আয়রন, কপার আর গোল্ড, এদের মেল্টিং পয়েন্ট হচ্ছে বেশি, এদের মেল্টিং পয়েন্ট হাই। তাহলে লো মেল্টিং পয়েন্ট কার? একমাত্র সোডিয়ামের। আর ডেনসিটি কার কম হবে? ডেনসিটি হচ্ছে সোডিয়ামেরও, সোডিয়ামের ডেনসিটি। আরেকবার আমরা পিরিয়ডিক টেবিলটা দেখে নিই, পিরিয়ডিক টেবিলটা দেখে নিই যে গোল্ড কি ছিল, আয়রন, আর কি ছিল সোডিয়াম, আরেকটা অপশন কি ছিল কপার, তাই তো? কোশ্চেনটা দেখি একবার। গোল্ড, গোল্ড, আয়রন, কপার আর সোডিয়াম। গোল্ড, আয়রন, কপার আর সোডিয়াম। গোল্ড, আয়রন, কপার, কপার আর হচ্ছে সোডিয়াম। তো চারটের মধ্যে সব থেকে আগে রয়েছে সোডিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এবার মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার যখন কম হবে তার ডেনসিটিও কম হবে। তাই প্রথম দিককার এলিমেন্টগুলো বেসিক্যালি গ্যাস হয়। আর একটা জিনিস, এর থেকে আর একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে সোডিয়াম কিন্তু জলের উপরে ভাসে। সোডিয়ামের ডেনসিটি এতটা কম যে সোডিয়াম জলের উপরে ফ্লোট করে, জলের উপরে ভাসে। কিন্তু বাকি যে তিনটে মেটালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আয়রন, কপার আর গোল্ড, এরা কি জলের মধ্যে, জলে দিয়ে দেখেছো কখনো এরা ভাসতে দেখেছো? ভাসে না। তাহলে সব থেকে কম ডেনসিটি কার হবে? তাহলে সব থেকে কম ডেনসিটি হচ্ছে সোডিয়ামের। ক্লিয়ার? সবাই অ্যান্সার করে, সোডিয়াম রাইট অ্যান্সার। তাহলে ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। ইন দিস স্টেট অফ ম্যাটার, বলেছে ইন দিস স্টেট অফ ম্যাটার
the distance between molecules is the smallest. যে পদার্থের এই অবস্থায় অণুদের মধ্যে বা অণুর মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম, সবচেয়ে কম। এই অবস্থাতে অণুর মধ্যে ডিসটেন্স হয় সবথেকে কম। এই স্টেটটাকে কি বলা হয়? হোয়াট ইজ দিস স্টেট? ইজ স্টেট অফ ম্যাটার ইজ নোন অ্যাজ বা নোন অফ। পদার্থের এই অবস্থাকে কি না, অবস্থাটা কি নামে পরিচিত? চারটে অপশন রয়েছে। অপশন এ বলছে সলিড, অপশন বি বলছে লিকুইড, অপশন সি বলছে গ্যাস, আর অপশন ডি বলছে প্লাজমা। তাহলে পদার্থের কোন স্টেটে তাদের অণুদের মধ্যে বা মলিকিউলদের মধ্যে ডিস্টেন্সটা হবে সব থেকে কম? পদার্থের চারটে স্টেট দেওয়া রয়েছে আমাদের এখানে। আমরা একটা ছবি দেখে নিই যে এটা হচ্ছে একটা আইস স্ট্রাকচার। এটা হচ্ছে একটা আইস স্ট্রাকচার। এটা হচ্ছে ওয়াটার মলিকিউল বা ওয়াটার ড্রপলেট, এটা হচ্ছে ক্লাউড, আর এটা হচ্ছে প্লাজমা। দেখা যাচ্ছে সবার স্ক্রিনে? তো এটা হচ্ছে সলিড স্টেট, সলিড, এটা লিকুইড, এটা হচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে প্লাজমা। ক্লিয়ার? তাহলে সলিড, লিকুইড, গ্যাস আর হচ্ছে প্লাজমা। সলিডদের ক্ষেত্রে কি হয়, এদের এন্টার মলিকুলার ডিস্টেন্সটা হয় কম, যার জন্য এরা খুব মলিকিউলগুলো খুব কাছাকাছি থাকে। যে কারণে কাছাকাছি থাকলে পরে কি হবে, ডেনসিটি বেশি হবে। ডেনসিটি বেশি হওয়া মানেই হচ্ছে সলিড, ডেনসিটি বেশি হওয়া মানে সলিড। আবার লিকুইডের ক্ষেত্রে সেই মলিকিউলগুলোই একটু ডিস্টেন্স বেশি হয়, সলিডের থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়, তখন হয়ে যায় লিকুইড। আবার তার থেকে বেশি হয়ে গেলে হয়ে যায় গ্যাস, আবার তার থেকে বেশি হয়ে গেলে হয়ে যায় প্লাজমা। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হবে কোশ্চেনে? সবথেকে ইন্টারমলিকুলার ডিস্টেন্স সবথেকে কম, সবথেকে কম হচ্ছে সলিডের। ক্লিয়ার? রাইট অ্যান্সার তাহলে সলিড। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, গ্রাসরুট এডুকেশনের যে ডব্লিউবিসিএস এর ব্যাচের কথা বললাম, কোর্সের কথা, তার সাথে সাথে কিন্তু এই সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিপি, এনটিপিসি, এই সমস্ত আরো কিছু কোর্স যেগুলো গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে করানো হয়। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এই যে ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে, অথবা অফলাইনে, অনলাইন অফলাইন দুটোই হবে। অফলাইনে এসে ডানলপে এসে সরাসরি যোগাযোগ করতে পারো গ্রাসরুট এডুকেশনের অফিসে। ওকে, তাহলে কোশ্চেনে চলে যাই আবার। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন দেখো, খুব সহজ একটা কোশ্চেন, সবাই জানে এর অ্যান্সার। হু অ্যামং দ্য ফলোইং পারসনস ইনভেন্টেড দ্য ব্যাটারি? এদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বা নিচের ব্যক্তিদের মধ্যে কে ব্যাটারি আবিষ্কার করেন? ব্যাটারি আমাদের প্রতিদিন কাজে লাগে, সব সময় কাজে লাগে। কে চারটে অপশন রয়েছে, মাইকেল ফ্যারাডে, আলেকজান্ডার ভোল্টা, ম্যাক্সওয়েল আর রন্টজেন। চারটে অপশন, মাইকেল ফ্যারাডে, ভোল্টা, ম্যাক্সওয়েল আর হচ্ছে রন্টজেন। তাহলে এদের মধ্যে কে ব্যাটারি আবিষ্কার করে? যে ব্যাটারি আমরা প্রতিদিন মোবাইল থেকে শুরু করে টর্চ লাইট বা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আমাদের ইউজ করতে হলে যে ব্যাটারির দরকার হয়, সেই ব্যাটারি কে আবিষ্কার করেন? সবাই জানে অ্যান্সার। অ্যান্সার কি? ভোল্টা, আলেকজান্ডার ভোল্টা। আরো যে তাহলে বাকিরা কি আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাক্সওয়েল কি আবিষ্কার করে? ম্যাক্সওয়েল কালার্ড ফটোগ্রাফি। রন্টজেন কি আবিষ্কার করেন? এক্স রে টিউব। মনে রাখবে এগুলো, এক্স রে টিউব। এগুলো কিন্তু এর মধ্যে থেকে কোশ্চেন দেবে কিন্তু। ম্যাক্সওয়েল কি আবিষ্কার করেন? ম্যাক্সওয়েল আবিষ্কার করে কালার্ড ফটোগ্রাফি। মাইকেল ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। রন্টজেন কি আবিষ্কার করেন?
এক্স রে টিউব। আর ভোল্টা কি আবিষ্কার করে? ভোল্টা আবিষ্কার করে ইলেকট্রিক ব্যাটারি। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোল্টার আবিষ্কার করা, আলেকজান্ডার ভোল্টার আবিষ্কার করা ফার্স্ট যে ব্যাটারি, সেটা হচ্ছে এই যে এরকম দেখতে ছিল। আর আমরা এখন যে ব্যাটারিগুলো দেখি সেগুলো কেমন? এই যে মডার্ন ব্যাটারিগুলো, এগুলো তোমার মোবাইলের ব্যাটারি হোক, টর্চ লাইটের ব্যাটারি হোক, বা রাস্তাঘাটে যে টোটো চলে তার ব্যাটারি হোক, গাড়ি ঘোড়ার যে সমস্ত ব্যাটারি, সেগুলো আমরা দেখতে পাই এই ধরনের। কিছু হচ্ছে রিচার্জেবল আছে আর কিছু হচ্ছে নন রিচার্জেবল। ব্যাটারি মোটামুটি আমরা দেখতে পাই যে ব্যাটারি হয় দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি আর একটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি হচ্ছে যেগুলো শুধুমাত্র সিঙ্গেল ইউজের জন্য, সেগুলো হচ্ছে প্রাইমারি ব্যাটারি, যেটাকে আমরা সেল বলি। যেমন বটম সেল, দেখে বটম সেল আগেকার দিনে ঘড়ি ফড়ি বা ছোট টর্চগুলোতে ইউজ করা হতো, বটম সেল ব্যাটারি, সেই ব্যাটারিগুলো হচ্ছে প্রাইমারি ব্যাটারি। আর সেকেন্ডারি ব্যাটারি কি? সেকেন্ডারি ব্যাটারিও দু রকম হয়, একটা হচ্ছে ওয়েট ব্যাটারি, একটা হচ্ছে ড্রাই ব্যাটারি। ওয়েট ব্যাটারি কোনগুলো? যেগুলোর মধ্যে অ্যাসিড দিতে হয়, যেটা রিচার্জেবল। আবার ড্রাই ব্যাটারি কোনগুলো? এই যে মোবাইলের ব্যাটারি কিংবা ঘড়ি, ক্যামেরা ফ্যামেরা, যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে ইলেকট্রনিক্স, যাদের ব্যাটারিগুলো ড্রাই ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, এগুলো কিন্তু ড্রাই ব্যাটারি, এরা রিচার্জেবল ব্যাটারি। ক্লিয়ার? তাহলে ব্যাটারি কে আবিষ্কার করেন? ব্যাটারি কে আবিষ্কার করেন? ভোল্টা। ভোল্টা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। দেখো, হোয়াট টাইপ অফ কারেন্ট ডাজ এ ডায়নামো প্রডিউস? ডায়নামো কি ধরনের কারেন্ট তৈরি করে? ডায়নামো কি ধরনের কারেন্ট তৈরি করে? চারটে অপশন: ডিরেক্ট কারেন্ট, অপশন বি বলছে অল্টারনেটিভ কারেন্ট, অপশন সি বলছে বোথ, আর অপশন ডি বলছে নান অফ দিস অ্যাবভ। ডায়নামোতে কোন ধরনের কারেন্ট তৈরি হয়? চারটে অপশন: ডিরেক্ট কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, বোথ, আর হচ্ছে নান অফ দিস অ্যাবভ। তো আমরা একটা ডায়নামো আগে দেখে নিই, ডায়নামো দেখতে কেমন হয়। এই যে ছবিটা সবার স্ক্রিনের উপর এসছে, এরকম আগেকার দিনে যে কিছু সাইকেল গুলো থাকতো যার সামনে লাইট লাগানো থাকতো, এই ধরনের জিনিসগুলো তোমরা দেখেছো আগেকার দিনের সাইকেল গুলোতে? এটা হচ্ছে একটা ডায়নামো, বা সিম্পল বলতে গেলে আমরা যে ইলেকট্রিক মোটর ইউজ করি সেটার রিভার্স ফর্মটা হচ্ছে একটা ডায়নামো। ডায়নামোর ইন্টারনাল স্ট্রাকচার কেমন? ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, দুপাশে ম্যাগনেট থাকে বা চার পাঁচটাই ম্যাগনেট থাকে, ভেতরে একটা আমাদের কপার কয়েল, যেটাকে রোটেট করানো হয়, যার ফলে এখানে এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাতে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর যার জন্যে এখান থেকে দুটো পয়েন্টে রয়েছে আউটপুট পয়েন্ট রয়েছে দুটো, যেখানে আমাদের কারেন্ট সাপ্লাই হয়। এবার নর্মালি ডায়নামোতে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? নর্মালি ডায়নামোতে আমরা পাই হচ্ছে ডিসি কারেন্ট। ডায়নামোতে ডিসি কারেন্ট পাবো। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। ক্লিয়ার? বাট এখানে আরেকটা ইনফরমেশন বলে দিই যে ডায়নামো থেকে আমরা পাই হচ্ছে ডিসি কারেন্ট, কিন্তু যে আমাদের যে ইলেকট্রিক জেনারেটর রয়েছে, যেগুলো আমাদের বিয়ে বাড়িতে যে ইউজ করা হয় ইলেকট্রিক জেনারেটর, সেই জেনারেটর থেকে কিন্তু আমরা আবার পাই এসি কারেন্ট। কিছুই না, ডিফারেন্সটা এই যে ডায়নামো আর জেনারেটরের মধ্যে মাঝখানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করা হয়, সেটার একটুখানি ডিফারেন্স করলে পরে ডিসি থেকে আমরা এসি কারেন্ট আমরা পাই। তাহলে একটা জিনিস মনে রাখবে যে সিম্পল ডায়নামো থেকে আমরা পাই হচ্ছে ডিসি কারেন্ট, যেটা হচ্ছে আমাদের সেই টারবাইন ঘুরিয়েই হোক, বা আমাদের সেই কি বলে যে তোমার ওই যে বায়ু কলগুলো যেগুলো হয়, সেইগুলো থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেখানে থেকে পাবো ডিসি কারেন্ট। বাট আমাদের যে ইলেকট্রিক জেনারেটর রয়েছে বা ইলেকট্রিক্যাল জেনারেটর, সেখান থেকে পাবো আমরা হচ্ছে এসি কারেন্ট। মনে থাকবে, ডায়নামো থেকে ডিসি আর জেনারেটর থেকে এসি। ক্লিয়ার? আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই যে এই যে ডায়নামো থেকে বা জেনারেটর থেকে আমরা যে ইলেকট্রিসিটিটা পাচ্ছি, এটা কোন এনার্জির ট্রান্সফার হয়ে ইলেকট্রিসিটি এনার্জি হচ্ছে? কোন ধরনের এনার্জি ট্রান্সফার হয়ে ইলেকট্রিসিটি এনার্জি হচ্ছে? কোন ধরনের? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হয়ে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
খুব সহজ একটা কোশ্চেন, কোশ্চেনটা পড়বে তাহলেই অ্যান্সার করতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট আয়নিক কম্পাউন্ড? আয়নিক যৌগ সম্পর্কে নিচের বিবৃতিগুলির মধ্যে বা বিবৃতির মধ্যে কোনটা সঠিক? তিনটে বিবৃতি বলা হয়েছে এখানে, তিনটে। কি কি? ফার্স্ট হচ্ছে আয়নিক কম্পাউন্ডস কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন ডিজলভ ইন ওয়াটার। আয়নিক যৌগ জলে দ্রবীভূত হলে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে। আয়নিক যৌগ জলে দ্রবীভূত হলে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে বা ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারে। 2 নম্বর বলেছে হচ্ছে আয়নিক কম্পাউন্ডস আর নট সলিবল ইন ওয়াটার, বা আয়নিক যৌগগুলো জলে দ্রবণীয় নয় বা জলে দ্রবীভূত হয় না। আয়নিক কম্পাউন্ডগুলো জলে দ্রবীভূত হয় না। আর 3 নম্বর বলেছে হচ্ছে আয়নিক কম্পাউন্ডস আর ক্রিস্টালাইন সলিড, বা আয়নিক যৌগগুলো হলো স্ফটিক কঠিন পদার্থ বা ক্রিস্টাল ফর্মে থাকে। তাহলে তিনটে স্টেটমেন্ট বলেছে আমাদের যে আয়নিক কম্পাউন্ড জলে দ্রবীভূত হলে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে। আর 2 নম্বর বলেছে আয়নিক কম্পাউন্ড জলে দ্রবীভূত হয় না। 3 নম্বর বলেছে হচ্ছে আয়নিক কম্পাউন্ডগুলো ক্রিস্টাল ফর্ম করে। তাহলে আমরা একটা আগে দেখি আয়নিক কম্পাউন্ড ফর্ম হয় কি করে, আয়নিক কম্পাউন্ড কি করে ফর্ম হয় বা তৈরি হয় কি করে। তোমাদের স্ক্রিনের উপর একটা ছবি চলে এসছে, এখানে দেওয়া রয়েছে একটা এলিমেন্ট যার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। দেখো 11টা ইলেকট্রন রয়েছে, সোডিয়ামের 11টা ইলেকট্রন রয়েছে। আর তার সাথে সাথে আছে হচ্ছে ক্লোরিন অ্যাটম, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। দেখো এর রয়েছে 17টা ইলেকট্রন। এইবার তোমরা যারা পিরিয়ডিক টেবিল পড়েছো বা পিরিয়ডিক টেবিল জানো যে অক্টেভ রুল অনুযায়ী প্রত্যেকটা অ্যাটমই চায় যে তার নিয়ারেস্ট নোবেল এলিমেন্টের মতো স্ট্রাকচার তৈরি করতে। তাহলে সোডিয়ামের নিয়ারেস্ট নোবেল অ্যাটম কে রয়েছে? নিয়ন, তাই তো? সোডিয়াম চাইবে এর থেকে এই যে 11টা ইলেকট্রন রয়েছে তার মধ্যে থেকে একটা ইলেকট্রনে কমিয়ে দিয়ে সে হয়ে যাবে নিয়নের মতো স্ট্রাকচার। তাহলে এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এ তৈরি হবে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। আবার যদি আমাদের ক্লোরিন যদি একটা ইলেকট্রন সোডিয়ামের থেকে নিয়ে নেয় তাহলে ক্লোরিন হয়ে যাবে Cl মাইনাস আয়ন বা ক্লোরিনের নেগেটিভ আয়ন। এবার দুজন মিলে যে জিনিসটা কম্পাউন্ডটা তৈরি করবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, তাই তো? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের টেবিল সল্ট বা খাবার লবণ যেটা আমরা খাই, যে নুন লবণটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার স্ট্রাকচারটা কেমন? তার স্ট্রাকচারটা ক্রিস্টালাইন স্ট্রাকচার বা সলিড স্ট্রাকচার দেখতে, তাই তো? সলিড স্ট্রাকচার। এবার হচ্ছে তাহলে আমাদের যে কোশ্চেনে ছিল যে 3 নম্বর অপশনটা, 3 নম্বর যে স্টেটমেন্টটা ছিল যে আয়নিক কম্পাউন্ডস এর ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়, তাহলে হয় আয়নিক কম্পাউন্ড ক্রিস্টালাইন হয়, হলো। তারপরে হচ্ছে যে এবার আমাদের যে সোডিয়াম ক্লোরাইডটা সেটা কি জলে দ্রবীভূত হয় না হয় না? জলে কি গুলে যায় না যায় না? গুলে যায়। তাহলে হচ্ছে আয়নিক কম্পাউন্ডস, আর এখানে বলছে আয়নিক কম্পাউন্ডস আর নট সলিবল ইন ওয়াটার। তো আমরা দেখছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলে গুলে যাচ্ছে, তাহলে এটা ভুল। আয়নিক কম্পাউন্ড জলে গুলে যায়, এটা ভুল বলছে। আর 1 নম্বর স্টেটমেন্ট বলছিল আয়নিক কম্পাউন্ড কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন ডিজলভ ইন ওয়াটার। তো যখন আমরা জলের মধ্যে নুন গুলে দিই, তারপরে সেই ওয়াটারটা পিওর ওয়াটারের মধ্যে নুন গোলার পরে বা সোডিয়াম ক্লোরাইড গুলে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে কি ইলেকট্রিসিটি পাস হবে বা হয়? একদম পাস হয়। তাহলে এটা হচ্ছে ঠিক। 3টে অপশনের 3টে স্টেটমেন্টের মধ্যে আমরা দেখছি স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 3 কারেক্ট, আর স্টেটমেন্ট 2টা হচ্ছে ভুল। তাহলে এখানে আছে হচ্ছে বোথ স্টেটমেন্ট 1 and 3 আর কারেক্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? একদম। নেক্সট কোশ্চেনে যাই। দেখো খুব সহজ একটা কোশ্চেন, এটা বায়োলজির কোশ্চেন। ইন প্লান্ট ফটোসিনথেসিস চেঞ্জেস লাইট এনার্জি ইনটু ড্যাশ এনার্জি। উদ্ভিদের সালোক সংশ্লেষণে আলোক শক্তি ড্যাশ কোন শক্তিতে পরিবর্তন হয়? 4টে অপশন রয়েছে,
কেমিক্যাল এনার্জি, অপশন বি বলছে থার্মাল এনার্জি, অপশন বি সি বলছে কাইনেটিক এনার্জি, আর অপশন ডি বলছে ফিজিক্যাল এনার্জি। তো যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় বা ফটোসিনথেসিস হয় তখন কি হয়, যে তখন বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং গাছের দ্বারা শোষণ করা জল, গাছের মূল দ্বারা শোষণ করা জল, সেটা দুটো মিলে CO2 প্লাস H2O মিলে কার প্রেজেন্সে, কার প্রেজেন্সে, সানলাইটের প্রেজেন্সে, সানলাইটের প্রেজেন্সে কি তৈরি করে, অক্সিজেন প্লাস গ্লুকোজ। দেখা যাচ্ছে, অক্সিজেন প্লাস গ্লুকোজ, এটাই তো। এবার তোমরা যারা বায়োলজিতে পড়েছো যে ফটোসিনথেসিসের ইকুয়েশনটা কি, তারা একটু ভালো করে ইকুয়েশনটাকে সলভ করবে। আর এটা হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল মিলে তৈরি করে গ্লুকোজ প্লাস অক্সিজেন, তাই তো। এবার এখানে বলছে যে সানলাইটটা বা এই যে লাইট এনার্জিটা, এটা কোন এনার্জিতে কনভার্ট হয়। তো গ্লুকোজটা অ্যাকচুয়ালি কি, গ্লুকোজটা একটা কেমিক্যাল, তাই তো, কেমিক্যাল তো। গ্লুকোজ যদি বায়োলজিতে, আমি যদি বায়োলজি শব্দটা না বলি, তাহলে গ্লুকোজটা অ্যাকচুয়ালি কি C6H12O6 কি কেমিক্যাল। তাহলে যে এনার্জিটা স্টোর হচ্ছে, সেই এনার্জিটা কোন ফরম্যাটে স্টোর হচ্ছে, কেমিক্যাল এনার্জির ফরম্যাটে স্টোর হচ্ছে। ক্লিয়ার? থার্মাল ফরম্যাটে নয়, কাইনেটিক বা গতিশক্তি তো নয়, আর হচ্ছে ফিজিক্যাল এনার্জিও নয়, কি হিসাবে স্টোর হচ্ছে, কেমিক্যাল এনার্জি হিসাবে। আমরা একটা চার্ট দেখে নিই সাথে সাথে, যে এনার্জি যখন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে ট্রান্সফার হয়, শক্তি কি কি ধরনের ট্রান্সফার হতে পারে। ফার্স্ট হচ্ছে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা যে টেলিভিশন যে দেখি সেখানে সাউন্ড প্লাস লাইট দুটো ফরম্যাটে চেঞ্জ হয়। মেকানিক্যাল এনার্জি, কিছুক্ষণ আগেই বললাম যে জেনারেটর থেকে মেকানিক্যাল এনার্জি তৈরি করে ইলেকট্রিসিটি। তারপরে কেমিক্যাল এনার্জি, যেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি হচ্ছে কেমিক্যালের মধ্যে যে এনার্জিটা থাকে, আমরা যে ফুয়েল ইউজ করি বা পাম্প থেকে যে আমরা তেল জাতীয় যে ফুয়েল আমরা ইউজ করি, জ্বালানি, সেই জ্বালানিটা অ্যাকচুয়ালি কি মেকানিক্যাল এনার্জির স্টোরেজ ফর্ম। সেটা যখন আমরা গাড়িতে দিয়ে বা ওই জাতীয় কোনো মেশিনে দিয়ে ইউজ করি, তখন আমরা সেখান থেকে আমরা পাই মেকানিক্যাল এনার্জি। আবার কেমিক্যাল এনার্জি হচ্ছে খাবার দাবারের মধ্যে যেটা থাকে, সেই কেমিক্যাল এনার্জি আমরা যখন সেটা বার্ন করার পরে সেটা দিয়ে আমরা হাঁটাচলা করি বা সাইকেল চালাই বা ওই জাতীয় যে এক্সারসাইজ যদি করি, তখন পাবো হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জির ফরম্যাটে। ক্লিয়ার? তো এইরকমই আরো রয়েছে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট, টোস্টারে আমরা দেখতে পাবো, বা হিটারে নর্মালি। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট কোথায় পাবো, সরি কেমিক্যাল এনার্জি থেকে লাইট কোথায় পাবো, ব্যাটারি থেকে টর্চ লাইটে, বা ব্যাটারি থেকে যে কোনো লাইট যখন আমরা জ্বালাবো, তখন কেমিক্যাল এনার্জিটা প্রথমে ট্রান্সফার হবে ইলেকট্রিক এনার্জিতে, তারপরে সেটা ট্রান্সফার হবে হচ্ছে লাইট এনার্জিতে। ক্লিয়ার? তাহলে এইরকম আরো প্রচুর এক্সাম্পল রয়েছে, তোমরা ডেইলি লাইফে দেখে থাকবে যে এনার্জির ফর্মগুলো কিভাবে চেঞ্জেস হয়, এগুলো দেখবে এবং সাথে সাথে ব্যাপারগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এই ধরনের প্রশ্নই কিন্তু সহজ প্রশ্নই তোমাকে দেবে পরীক্ষাতে। ক্লিয়ার? সমস্ত পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলোই তোমরা পাবে, যে কোশ্চেনগুলো করানো হলো। এবং আজকে আমরা মোটামুটি 15টা কোশ্চেনের মতো করলাম, কিন্তু একটা জিনিস দেখবে লক্ষ্য করে, যে 15টা কোশ্চেন আমরা করছি ঠিকই, কিন্তু সাথে সাথে 15টার সঙ্গে ইন্টু 4 করে যদি হিসাব করে দেখো, অথবা আমি 3 বলছি, ইন্টু 3 করে দেখো, যে আমরা মোটামুটি 45টা কোশ্চেনের আলোচনা আমরা অলরেডি করে নিয়েছি, তাই তো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য ক্লাসে। থ্যাংক ইউ।